গাড়িতে লাঠির বাড়ি, পথ অবরোধ, পোস্টার ছেড়ায় বিতর্ক, পতাকা লাগানো নিয়ে তুলকালাম। তৃণমূলের মিশন ত্রিপুরা শুরু হলো এভাবে। আজকে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস যখন পা রেখেছে, আগামী 1.5 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে রাজ্য ছাড়বে। দেখুন, স্বপ্ন দেখলে মানুষের শরীর মন ভালো থাকে। আমি আসব, আমরা লড়াই করব, আমরা নতুন ত্রিপুরা গড়ব। সুতরাং এবার ত্রিপুরা পারলে সামলে নেবেন। যে যত কম সংখ্যকই ভোট পাক না কেন, প্রত্যেক জায়গায় গিয়ে প্রত্যেকে প্রচার করবার অধিকার আছে। এটাই ভারতীয় রাজনীতির ইউনিক। যে উন্নয়নমূলক কর্মসূচি বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে, সেই কর্মসূচি আগামী দিন ত্রিপুরার মানুষের দুয়ারে দুয়ারে মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। এই সাম্প্রতিক কালে ত্রিপুরা চলছে, পেগাসাস চলছে, কিষাণ আন্দোলন চলছে। তার মূল লক্ষ্য হচ্ছে এনএইচআরসির অবজারভেশন থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা। টিএমপিকে 23 জন সদস্যকে হোটেল বন্দী করা ও কোভিড বিধি ভঙ্গের অভিযোগে মামলা রুজু করায় ত্রিপুরায় তৃণমূল বিজেপির চাপানোতর চলছিলই। এরই মধ্যে সোমবার বিশ্রামগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় বিজেপি কর্মীদের হামলার অভিযোগে আরও উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার রাজনীতি। সকাল 11টার সময় আগরতলায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি রওনা দেন ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে। মাঝপথে তার গাড়িতে লাঠির বাড়ি মারা হয়। এই সেই ভিডিও যা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করেন। ভিডিওয় দেখা যাচ্ছে রাস্তার একপাশে বিজেপির ঝান্ডা নিয়ে অনেকে জড়ো হয়ে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাবার পথে গাড়িতে লাঠির বাড়ি মারা হয়। আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে মারা হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে কলকাতা থেকে 3 জন সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসার যারা এসছেন তারা গুরুতর আহত। অতিথি দেব ভব বললেন, আসল কথা ওনার দেবের অন্যরকম প্ল্যান ছিল। সেই প্ল্যানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথে দলীয় পতাকা হাতে লোক কনভয়কে আক্রমণ করছে। যারা গণতন্ত্র রক্ষার কথা বলছে অন্য রাজ্য গিয়ে, তারা বিজেপি শাসিত ত্রিপুরাতে গিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগে রাজ্যসভায় সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। Please, why are opposition members being bashed on the roads of Tripura and all? See the video footage, sir, is the members of parliament. Here we want a discussion also. You are very senior member. Derek Saab is a very senior member. You know the norms. Sir, what has happened in Tripura? You know the norms, please. A statement by Minister, nothing is going on record. A statement by Minister. পতাকা তো রাস্তায় পাওয়া যায়, পতাকা নিয়ে হামলা হয়েছে কিনা জানি না, আর পতাকা কারা নিয়েছে আর কারা হামলা করেছে সেটাও ভালোভাবে দেখতে হবে। বিজেপির কোনো এইভাবে অংশগ্রহণ এতে আছে বলে আমরা মনে করি না, নেইও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা বাংলার বিজেপির তরফে টুইট করে বলা হয়, বাংলায় বিরোধী নেতাদের উপর এই ধরনের ঘটনা কার্যত রুটিনে পরিণত হয়েছে। এখন মনে হচ্ছে তৃণমূলের হিংস্র কর্মীদের ত্রিপুরায় পাঠানো হয়েছে। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গেও এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে তৃণমূল নেতাদের। সম্প্রতি ত্রিপুরায় প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সদস্যদের আটকে থাকার ঘটনায় তৃণমূল যখন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়, তখন বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ত্রিপুরার মানুষ অতিথিদের দেবতার চোখে দেখে। আজ গাড়িতে ডান্ডা মারার প্রসঙ্গ টেনে পাল্টা তাকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যে দলটা করছি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধমকে চমকে লাভ নেই।
আর আপনি পারলে আটকে রাখুন। আমি আজকে এসছি, আমি আবার 10 থেকে 15 দিনের মধ্যে আবার আসব। আমি মাসে 3 বার করে আসব, 4 বার করে আসব। এবং আজকে যে তৃণমূল কংগ্রেস পা রাখলো ত্রিপুরায়, আগামী নির্বাচন অবধি তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ত্রিপুরা হয়ে থাকলো, এটা মাথায় রাখবেন। সকলকে আমি অনুরোধ করব। পাল্টা লোকসভা ভোটের প্রচারে বঙ্গে প্রচারে আসার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে বিজেপি। জেপি নাড্ডার গাড়িতে 2জন আইপিএস অফিসারের উপস্থিতিতে পরিকল্পিতভাবে যেভাবে আক্রমণ হয়েছিল, শুধু জেপি নাড্ডা নয়, আপনারা সাংবাদিক, আপনাদের সাংবাদিক কুলেরও, আপনাদের ফ্রেটার্নিটিরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন, তাদের গাড়ি ভাঙচুর হয়েছিল। জেপি নাড্ডার গাড়িতে ঢিলছোড়া হয়েছে বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উইন্ডস্ক্রিনে কেউ ঝান্ডার কাঠি দিয়ে আঘাত করবে, এটা বিজেপি সমর্থন করে না। তৃণমূলের মতো, বিজেপির মতো। জেপি নাড্ডার সামনে যারা কালো পতাকা দেখিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস ছিল, প্রকাশ্যে ছিল। সেখান থেকে জেপি নাড্ডার কনভয়ের ওপর কোনো আক্রমণ হয়নি, সবাই জানেন। কোন বাড়ির ছাদ থেকে কারা মারলো, ওই জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আদি বিজেপি বনাম পরিযায়ী বিজেপির যে রোজ মারামারি, পৃথিবীর সবাই জানেন। হামলার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনায় সিপিএম আর কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়েছে বিজেপি। আপনারা চেষ্টা করছেন অন্য দল ভাঙানোর, সেই দলের যে ক্ষুব্ধতা আছে সেই দলের কর্মীরাও তো নিশ্চয়ই মেনে নেবেন। আমি জানি না এখানকার সুজনবাবুরা কি বলবেন কিংবা আব্দুল মান্নানরা কিভাবে নেবেন এই ঘটনাগুলো। তো ত্রিপুরাতে এখনকার সময় তৃণমূলের প্রধান লক্ষ্য কংগ্রেস এবং সিপিএমকে ভাঙিয়ে নিজের দলটাকে তৈরি করা। আগে সেইটা করুন, তারপর না বিজেপির সঙ্গে লড়াই। এখন কি তার মানে কেন্দ্রীয় সরকার 4 জন আইপিএস অফিসার ট্রান্সফার করবেন? প্রশ্নটা সেখানে। আগে একটা কি পাটকেল পড়েছিল না কি পড়েছিল এখানে একটা কনভয়ে, সেখানে তার 4 জন আইপিএস অফিসার সরাসরি ট্রান্সফার হয়ে গেল। একই নীতিতে যদি করে তবে আইন শৃঙ্খলা বজায় থাকবে আর কি। ত্রিপুরার রাশ আগামী দিনে কার হাতে থাকবে তা নিয়ে যখন বিজেপি তৃণমূল সম্মুখ সমরে, তখন দুই দলকে এক সারিতে ফেলে আক্রমণ শানিয়েছে দীর্ঘদিন ধরে ত্রিপুরায় ক্ষমতায় থাকা সিপিএম। প্রাক্তন মন্ত্রী, প্রবীণ নেতা বাদল চৌধুরীর পবিত্রবাবু কার উপর আক্রমণ হয়নি? কে দাঁড়িয়ে সেখানে লড়ছে বিজেপির বিরুদ্ধে? সিপিআইএম ছাড়া আর কেউ আছে নাকি? ও তো পিকেট 29টা লোক নিয়ে গিয়ে ওখানে তৃণমূল একটা 5 তারা হোটেলে ঘাঁটি গেড়েছে। ওটা রাজনীতি হলো? সোমবার চপারে করে ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছানোর কথা থাকলেও আগরতলা বিমানবন্দর থেকে সড়ক পথেই রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন চপার ব্যবহার করা গেল না তা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেন চপারে যাওয়া গেল না, তার কারণ বিজেপির ষড়যন্ত্র। ব্রাত্য বসু আমাদের বন্ধু মানুষ, প্রতিভাবান নাট্যকর্মী। আমার মনে হয় উচ্চ মাধ্যমিকের বিষয়টির দিকে একটু নজর দেওয়া ভালো, এবং আপার প্রাইমারি টিচাররা যাদের 7 বছর জীবনের লুট করে নিয়েছে বর্তমানের সরকার, সেই ব্যাপারটায় মনোনিবেশ করলে পশ্চিমবঙ্গ অনেক বেশি উপকৃত হবে। তার থেকে প্রত্যাশা অনেক বেশি মানুষের। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কমলাসাগর বিধানসভা এলাকায় রাস্তা অবরোধ করেছিল স্কুলের ইউনিফর্ম পরা কিছু পড়ুয়া। গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। শটান পড়ুয়াদের কাছে গিয়ে জানতে চান অবরোধের কারণ কি। পড়ুয়াদের তরফে দাবি করা হয় হাই স্কুলের প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদেই রাস্তা অবরোধ করা হয়েছে। তোমাদের ইস্যুটাও আজকে আমরা সাংবাদিক বৈঠকে তুলব, এবং যেখানে যা জানানো দরকার হলো আমাদের একটা ডেপুটেশন যাবে তোমাদের সাথে, এবং তোমাদের দাবিকে সমর্থন করে আমরা পাশে দাঁড়াচ্ছি। যেখানে যেরকম সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা থাকবো, চিন্তা করে দেবো। কিন্তু গরমের মধ্যে তোমরা বসে এভাবে প্রতিবাদ জানাচ্ছ, সেই শরীর খারাপ হয়, সেটা আরও খারাপ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরে পথ ছেড়ে দেয় অবরোধকারীরা। পরে স্কুল পড়ুয়াদের অবরোধের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যারা ভাবে যে 4টে রাস্তায় ছোট ছোট পড়ুয়াদের বসিয়ে, শিক্ষার্থীদের বসিয়ে অবরোধ করে আমার রাজনৈতিক কর্মসূচিতে বাধাবিঘ্ন ঘটাবে বা ব্যাহত করবে, তারা জানে না আমি 1 মিনিট কথা বলেছি, পড়ুয়াদের সাথে উঠে গেছে। এরই মধ্যে আগরতলায় তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
অভিষেক পৌঁছানোর আগে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা আগরতলা শহরে পতাকা লাগাতে বেরিয়েছিলেন। আগরতলার উষা বাজারে আগে থেকেই জড়ো হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। দেবাংশুরা সেখানে পৌঁছতেই শুরু হয়ে যায় স্লোগানিং। পতাকা লাগানো নিয়ে বচসা শুরু হয়ে যায়। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের যুব নেতাদের মারধর করারও অভিযোগ ওঠে। এই ঘটনার ভিডিও টুইট করে পাল্টা রাজ্য বিজেপির তরফে লেখা হয়, তৃণমূল নেতার উক্তি, চুরি পড়ে থাকুন। মহিলাদের সম্মান করতে না পারেন, এভাবে অসম্মান করার কি খুব প্রয়োজন? বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা আজ কেন চুপ? মহিলাদের এই অসম্মানের পরেও আপনারা চুপ থাকবেন? পতাকা লাগাতে গিয়ে বিজেপি আমাদের আটকালো। আমাদের কয়েকজন মাত্র ছেলে মেয়ে, আমরা 10-12 জন নিয়ে সমস্ত কোভিড প্রোটোকল মেনে পতাকা লাগাচ্ছিলাম। উল্টো দিকে 100-150 জন লোক ওদের আমাদের আটকানোর চেষ্টা করে। সুদীপ পতাকা লাগাতে গেলে সুদীপের হাতে ধাক্কা পর্যন্ত তারা পারে। এই পরিস্থিতি পুলিশের সামনে সম্পূর্ণটা ঘটছে। আমাদের কথা হচ্ছে আগরতলার বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ সিকিউরিটির কনভয় যাচ্ছে, তার সামনে এই অবস্থা। এরই মধ্যে দেখা যায় আগরতলায় বিভিন্ন জায়গায় লাগানো তৃণমূলের পোস্টার, ব্যানার, হোর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় দেখা যায় এই ছবি। ব্যাপক চাপানোতর শুরু হয় এই নিয়ে। এরই মধ্যে তেতে ওঠে ত্রিপুরেশ্বরী মন্দির চত্বর। অভিষেক আসবেন বলে আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। কিছুটা দূরে আচমকাই অভিষেককে নিয়ে গো ব্যাক স্লোগান তোলেন কয়েকজন। পাল্টা খেলা হবে স্লোগান শোনা যায় তৃণমূল নেতা কর্মীদের মুখে। কতিপয় বিজেপির গুন্ডা বাহিনী অভিষেককে গো ব্যাক স্লোগান দিচ্ছে, এটা ত্রিপুরা রাজ্যের লজ্জা। আমরা দেখতে পাচ্ছি একদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা খেলা হবে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে এখানে কিন্তু বেশ কিছু মানুষজন জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। স্লোগান ওরা না স্লোগান দিচ্ছে, এখানে তো কোনো স্লোগান দেওয়া হচ্ছে না তো। ওরা স্লোগান দিচ্ছে, দেখেন। আপনারা একটু ওটা স্লোগান দেওয়া হচ্ছে কেননা কিছু মহিলারা এসে কি তৃণমূল বলে দাবি করছে, পতাকা নিয়ে পোস্টার নিয়ে দেখছি কি। ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন ছিলেন। তারা তৃণমূল কর্মীদের সরিয়ে দিতে গেলে বচসা শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 2 মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক ও রাজ্য INTTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন। অভিষেকের গাড়ি থামতেই ফের স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুহাত তুলে তাদের অভিবাদন জানান। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পরে আগরতলার দিকে রওনা দেন তৃণমূল সাংসদ। রাস্তার দুধারে আগে থেকেই জমায়েত ছিল বিজেপির। অভিষেকের কনভয় দেখেই তারা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি বিজেপির এখানে পরপর দেখতে পাচ্ছ বিজেপির কর্মসূচি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান দিয়ে ঢুকবেন সেখানে কিন্তু বিজেপির কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচি হচ্ছে বিপ্লব দেবের সপক্ষে, অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সপক্ষে হচ্ছে এখানে কর্মসূচি চলছে। আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের অলরেডি ডিজাইন করা প্রোগ্রাম আছে। জাতীয় সড়কের দুধারে আমাদের গরিব কল্যাণ যোজনা। তো আমাদের যে প্রোগ্রামের স্থানটা ছিল অনেক কার্যকর্তা বুঝিনি, আমরা মাতার বাড়ি বলেছিলাম, তো এটা তারা এখানে চলেছে, তো তাই তাদেরকে আমরা বলছি আমাদের স্থানটা ওখানে। প্রত্যেক 100 মিটার ছাড়া রোড ব্লকেড। কি করে আমাকে আটকানো যায় যাতে আমি ত্রিপুরায় আমার কাজ না করতে পারি, ত্রিপুরার মা ভাই বোনদের সাথে দেখা না করতে পারি, আমাদের রাজনৈতিক পথ চলার কাজ শুরু না করতে পারি, মায়ের দর্শন করতে না পারি। কিন্তু মায়ের দর্শন তো আমি করেছি, এভাবে তো আটকানো যাবে না। তৃণমূল কংগ্রেসকে 34 বছরে CPM পারেনি, বিজেপি তো নিপাট শিশু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে সেরকম কোনো আক্রমণের খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই, ত্রিপুরা সরকারের কাছেও নেই, ত্রিপুরা প্রশাসনের কাছেও নেই। উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় প্রায় 69% বাঙালি ভোট, জনজাতি ভোট প্রায় 31%। এই প্রেক্ষাপটে ত্রিপুরায় জমি শক্ত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল। ইতিমধ্যে একঝাঁক নেতা নেত্রীকে দলে যোগদান করানো হয়েছে। সমীক্ষা চালাচ্ছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। তৃণমূলের এ রাজ্যে নেতা মন্ত্রী সাংসদরা দফায় দফায় যাচ্ছেন ত্রিপুরায়। যুব ভোটকে সামনে রেখে দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠানো হয়েছে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তকে।
সূত্রের খবর, ত্রিপুরার 8টি জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে এই 3 জনকে। অবশ্যই তৃণমূল কংগ্রেস একটা বড় প্রচার পেল। এখন এই জায়গাটায় তৃণমূল কংগ্রেস কোন স্পেসটা নেবে, কোন রাজনৈতিক জায়গাটা ধরবে, এটা কিন্তু বোঝার বিষয় আছে। এক হচ্ছে, যেহেতু কংগ্রেস তৃণমূল ঘুরে অনেকে বিজেপিতে গেছিলেন, তারা কি ফিরে আসবেন আবার তৃণমূলের দিকে, তাদের একটা অংশ, এই প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন থাকবে যে দেখুন, কংগ্রেস কিন্তু লোকসভা নির্বাচনে বেশ ভালো ভোট পেয়েছে ত্রিপুরাতে, তাহলে সেই জায়গাটায় কি কংগ্রেসের কিছু ভোট তৃণমূল কংগ্রেসের দিকে আসতে পারে? করা বা ত্রিপুরার সাথে পশ্চিমবাংলার রাজনীতির একটা সাযুজ্য আছে, প্রভাব তৈরি সুযোগ আছে, ফলে ত্রিপুরাকে জয়ের একটা সুযোগ যেমন আছে, আবার জাতীয় দল হিসাবে তৃণমূলকে ধরে রাখার যে কটা রাজ্যের উপর নির্ভর করবে, ত্রিপুরা তার মধ্যে অন্যতম। ত্রিপুরার যে বাঙালির রাজনীতির দ্বারা প্রভাবিত হয়, সেটা কিন্তু অতীতেও বারবার দেখা গেছে যে পশ্চিমবাংলার রাজনীতির দ্বারা ত্রিপুরা প্রভাবিত হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে 23 সালে যে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে ত্রিপুরাতে ভালো স্কোর করতে, ভালো বা এমনকি সরকার গঠন করতে। তৃণমূল কংগ্রেসের এটা হচ্ছে একটা নতুন স্ট্র্যাটেজি। তার কারণ তৃণমূল কংগ্রেস মুখ্যত একটি আঞ্চলিক দল, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং সেটা হতে গেলে সারা ভারতবর্ষ জুড়ে কিছুটা শক্তি বৃদ্ধি করার দরকার, তা নইলে অন্যান্য জোট সঙ্গীরা তাকে হয়তো প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন না। এই হিসেব অনুযায়ী তারা কিন্তু এখানে অনুপ্রবেশের, আমি রাজনৈতিক অনুপ্রবেশ বলছি, রাজনৈতিক অনুপ্রবেশের চেষ্টা করছে। তৃণমূল ত্রিপুরায় সংগঠন বিস্তারে জোর দিতেই তীব্র রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে বিজেপির সঙ্গে। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং লড়াই তো সবে শুরু হলো, লড়াই তো আজ থেকে শুরু হলো, লড়াই অনেক দূর যাবে। নির্বাচনে লড়ুন, আগে ওখানে 2-4টে এমএলএ তৈরি করুন, তৈরি করে তারপর বিধানসভায় তারা বলবেন, বাইরে থেকে ওনারা বলবেন। পাল্টা সিপিএম এর অভিযোগ, ত্রিপুরায় বিজেপি বিরোধী ভোট ভাগ করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। ওখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। যদি তৃণমূলের 2-4 জন হয়, তাহলে বিজেপি বিরোধী যে লড়াই ওখানে সিপিআইএম লড়ছে, তার 2-4টে ভোট কাটবে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য হয়তো। ত্রিপুরার পাশাপাশি রাজ্য রাজনীতি এখন সরগরম বাবুল সুপ্রিয়কে নিয়ে। রাজনীতি ছাড়ার যে সিদ্ধান্ত, সেটা আমি আগেই নিয়েছি, সেটা থেকে আমি কোনোভাবেই ব্যাক আউট করছি না। এটা আমার সাংবিধানিক পোস্ট, সেইটা আমি সেইভাবে আমি আসানসোলের কাছে অ্যাভেলেবেল থাকবো। ফেসবুক পোস্টে রাজনীতি এবং সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেও শেষমেশ সুর বদলালেন বাবুল সুপ্রিয়। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর আসানসোলের সাংসদ জানিয়ে দিলেন, সক্রিয় রাজনীতি থেকে তিনি সরে যাচ্ছেন, তবে আগের ঘোষণা মতো সাংসদ পদ ছাড়ছেন না। আসানসোল থেকে যে আমি মেসেজগুলো পেয়েছি, তাতে এটা বোঝা গেছে যে আমার ছেড়ে দেওয়াটা ওখানকার মানুষ চাইছে না। मेरा कोई सोर्स ऑफ इनकम नहीं है, मैं एमपी का काम करूंगा, उसके लिए जो सैलरी सब एमपी को मिलती है, मैं उतना ही दूंगा। जब मेरा ऑल्टरनेटिव सोर्स ऑफ इनकम जब हो जाएगा, जब मैं गाने वाने गाऊंगा, आपको थोड़ा सा ये हो जाएगा, उस वक्त जो है 1 रुपये। আমি তো গোড়াতেই বলেছিলাম বাবুল সুপ্রিয় নাটক করছেন, আমি এমপি থাকবো, আমি রাজনীতি ছাড়বো। এসব ইয়ার্কি হচ্ছে? একটা মুখ রক্ষার কথা বলার এত কথার মারপ্যাঁচ, শব্দের জাগলারির কি দরকার? অপমানজনক ভাবে মন্ত্রিত্ব থেকে তাড়িয়ে দিয়েছে, দলে কোণঠাসা দিল্লির নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ফেসবুককে ব্যবহার করেছে। একসময় বাবুল সুপ্রিয়, যার বিজেপিতে যোগদানের তীব্র বিরোধিতা করেছিলেন, সেই জিতেন্দ্র তিওয়ারি এদিন বাবুল সুপ্রিয়র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আমরা স্বাগত জানাচ্ছি ওনার এই সিদ্ধান্তকে। সাংসদ পদ তিনি ছাড়ছেন না, আসানসোলের মানুষের কথা মাথায় রেখে আসানসোলের মানুষ ওনার এই সিদ্ধান্তকে নিশ্চয়ই স্বাগত জানাবে। আর আরেকটা কথা উনি বলেছেন যে সক্রিয় রাজনীতিতে না থেকেও বিজেপির সংগঠনের কে মজবুত করার জন্য বাইরে থেকে যা যা করা যায় সবটা করবেন উনি। এটাও আমি শুনেছি ওনার বক্তব্য। তো এই দুটো যদি করেন তাহলে ঠিকই আছে। শনিবার বিকেল থেকে বাবুল সুপ্রিয়র একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করে। শনিবার বিকেলে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ফেসবুকে লেখেন, চললাম।
আলবিদা। এরপর তিনি লেখেন, সোশ্যাল ওয়ার্ক করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়, নিজেকে একটু গুছিয়ে নিয়ে আগে তারপর। হ্যাঁ, সাংসদ পদ থেকেও অবভিয়াসলি ইস্তফা দিচ্ছে। সোমবার রাতে বাবুলের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রায় 20 মিনিট কথা হয় দুজনের। সেখান থেকে বেরিয়েই বাবুল জানিয়ে দেন, রাজনীতি ছাড়লেও সাংসদ পদটি তিনি ছাড়ছেন না। কিন্তু ফেসবুকে ঘোষণা করেও সুর বদল কেন? এর জন্য একাধিক কারণ দেখিয়েছেন বাবুল সুপ্রিয়। কোনোভাবে কোনো রকম রাজনৈতিক ব্যাপারে থাকবো না, ওনারা যেটা আগের দিন বলেছিলেন। কিন্তু আমি কনস্টিটিউশনাল পোস্ট, আমি দিল্লিতে আমার কোনো বাড়ি নেবো না। এই বাড়িটা আমি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিচ্ছি। কোনো অফিসিয়াল এমপি ফ্ল্যাট বা বাংলো যেটা দেওয়া হয় সেটাও আমি নেবো না। আমার সিআরপিএফ সিকিউরিটি থেকে আরম্ভ করে সব কিছু আমি ছেড়ে দেবো। বাবুল এই ঘোষণা করতেই তা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইটে লেখেন, ও বাবুল, গোড়াতেই তো বলেছিলাম নাটক নাটক, এত কথা জাগলারি কেন? এমপি থাকবো, রাজনীতি করব না, দল করব না, এ তো আরো বড় সুবিধাবাদী নাটক। যা বলেছে মিলেই গেল, ইস্তফা নয়, নাটক নাটক নাটক, বস্তা পচা মুখ রক্ষার কথা। উপনির্বাচন হবে বলে আমি ইস্তফা দিলাম না। আরে বাবা, কি দুধের শিশু! ইস্তফার পোস্ট, বড় বড় কথা তখন লেখার সময় মনে ছিল না? প্রথম থেকে আমি বলে আসছি, এটা একটা শেষ জানা নাটক, ও নাটক করছেন। কুণাল ঘোষকে বলুন যে আমি তো এখন আর রাজনীতিক নেই, কাজে আমার ব্যাপারে সময় নষ্ট না করে ওনার পরের জামিনের হিয়ারিংটা কবে, উনি জেলে যাবেন না বাইরে থাকবেন, সেটা সম্বন্ধে বেশি মন দিতে। বাবুল সুপ্রিয় রাজনীতিতে পা রাখেন 2014 সালে। বিজেপিতে যোগ দিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট পান তিনি। বাবুলের প্রচারে এসে নরেন্দ্র মোদী যে আবেদন জানিয়েছিলেন তা আজও সবার মনে আছে। बहुत सालों के बाद एक जुझारू नौजवान मिला है जो बंगाल की स्वाभिमान के लिए लड़ाई लड़ने वाला नौजवान मैं लाया। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। ये नौजवान मेरे देश का हीरो बन जाए, ये काम मैं करके दूंगा। তো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, দ্য মোস্ট ইন্সপায়ারিং ক্যারেক্টার আই হ্যাভ রিয়েলি মেট ইন আ ভেরি লং টাইম, অ্যাবভ এনিথিং এলস। আমি যদি অন্য পার্টির হতাম তবুও ওনাকে আমি শ্রদ্ধা করতাম। আমার মনে হয় যে ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে বা ভারতের সোশ্যাল মানচিত্রে মোদিজি কিন্তু একটা মিরাকেল। সো ইফ আই বিলিভ ইন দ্যাট পারসন, আই হ্যাভ টু বিলিভ ইন জাজমেন্ট। এখন সেই বাবুল রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করতেই তা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গ বিজেপিতে অনেক কিছুই ঠিক নেই। আমি জানি যে আমার মন্ত্রিত্ব যাওয়াতে বাকিরা যতটা আনন্দ করেছে তার চেয়ে বেশি আমার পার্টি কলিগরা করেছে। কাজেই এটা কোনো পার্টির পক্ষে সুস্থতার অংশ হতে পারে না। অন্তর্কলহ তো তাদের প্রথম দিন থেকেই আছে, আর দেখবোটা কি? হেস্টিংসের অফিস শুনলাম বন্ধ হয়ে গেছে, চাবি দেওয়ারও লোক নেই। ভারতের একজন মন্ত্রী হয়েছেন এবং দুবার সাংসদ হয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে তিনি বলছেন যে রাজনীতি থেকে হয়তো তিনি অবসর নিতে পারেন বা রাজনীতি কিছুদিনের জন্য ছাড়তে পারেন। এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত একটা অভিমত, এবং এই নিয়ে কোনো রকম বিতর্ক হওয়া বাঞ্ছনীয় নয় এবং বিতর্কের জায়গাও নেই সেটা। বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে বিদায় নেবার কথা ঘোষণা করতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি মন্ত্রিসভা থেকে বাদ পড়াচ্ছে? শনিবার বাবুল সুপ্রিয় নিজেও ফেসবুক পোস্টে লেখেন, প্রশ্ন উঠবে কেনই বা রাজনীতি ছাড়তে গেছিলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে, কিছুটা তো নিশ্চয়ই আছে। তঞ্চকতা করতে চাই না, তাই সে প্রশ্নের উত্তর দিয়ে গেলেই তা সঠিক হবে, আমাকেও তা শান্তি দেবে। 2014 সালে প্রথমবার সাংসদ হয়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ পান বাবুল সুপ্রিয়। শনিবার বিদায়ের ইঙ্গিতবাহী ফেসবুক পোস্টে বাবুল লেখেন, আকাশে একটি উড়ানে স্বামী রামদেবজির সঙ্গে ছোট্ট কথোপকথন হয়েছিল। একদমই ভালো লাগেনি। যখন বুঝেছিলাম বাংলাকে বিজেপি খুব সিরিয়াসলি নিচ্ছে, শক্তির সাথে লড়বেও, কিন্তু বোধহয় কোনো আসন আশা করছে না। এরপর তিনি লেখেন, চ্যালেঞ্জটা একজন বাঙালি হিসেবে তখনই নেওয়া উচিত বলে মনে হয়েছিল, তাই সবার কথা শুনেছি, কিন্তু নিজের যা মনে হয়েছিল তাই করেছি। অনিশ্চয়তাকে ভয় না পেয়ে নিজে যা ঠিক মনে করেছি মন প্রাণ দিয়ে করেছি।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারেও সেই কথাই বলেছিলেন বাবুল। যতদিন রাজনীতিতে তুমি আসোনি, আমাদের ছোটবেলায় একটা বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল না, একটা দাঁতের পণ্যের, বাবুল বাবুল পয়সা উসুল। গানটা কিন্তু আমার গাওয়া। না না, আমার গাওয়া। তো এই যে বাবুল একটা মানে কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ দিত, পয়সা উসুল। পলিটিশিয়ান বাবুল কি দেবে, মানে কিসে এই ট্যাক্স পেয়ারদের পয়সা উসুল হবে? আমার মন্ত্রী হিসেবে কি ডেলিভার করবে? দেখো, আমি প্রতিশ্রুতির ফানুস চাই না, সবাই বলে কিছু হয় না, তুমি আমায় দুটো বলো যে এইটা আমি করব। আই উইল গিভ। আমি সেম ভোটে যখন বাবা রামদেবকে হঠাৎ বলেছিলাম যে अरे तुम तो मजेदार आदमी हो, नटखट लड़का है, आप नटखट वटखट नहीं, आप मुझे टिकट दीजिए, मैं आपको एक सीट दूंगा। क्या बात करता है, এটা যখন ফ্লাইটে যে আলোচনাটা হয়েছিল খুব মজা করেই তো হয়েছিল, দ্যাট ক্যাজুয়াল। হ্যাঁ একদম। আমি তো আর ডিসাইড করিনি যে বাবা রামদেবই আমার পাশে প্লেনে এসে বসবেন, হ্যাঁ, বাট আই বিলিভ ইন মিরাকলস এন্ড দে হ্যাপেন। তো পাশে বসেছিলেন, তারপরে যেরকম দেখছিলাম উনি ভোট নিয়ে কথা বলছিলেন, তো ওর সেক্রেটারি বললো গায়ক, तो तখন যেরকম বললাম যে বাবা आप हमको कपाल भाती सिखाइए, मैं आपको बंगाली का सेरा चीज सिखाऊंगा। बोले वो क्या है? मैंने मैं आपको चড়ুই ভাতি सिखाऊंगा। ওটা কি? আমি চড়ুই ভাতি মানে হচ্ছে পিকনিক, ওটা অন্য কোনো প্রদেশ কিন্তু করে না। আপনি আমায় কপাল ভাতি দিন, আমি আপনাকে চড়ুই ভাতি দিই। তারপরে কথোপকথনে এইসব মজা হতে হতে क्या গানা গায়া এইসব করতে করতে ভোটের কথা এলো। আমি যে আপনি তো এত লিস্টে এত নাম লিখেছেন, আমার নামটাও লিখে নিন। বলে तुम तो पश्चिम बंगाल में क्या किसके लिए लड़ोगे? बीजेपी। 5 বছর পর 2019 সালে ফের আসানসোল থেকে জিতে আসার পরও আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয় তাকে। সব মিলিয়ে টানা 7 বছর তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। সম্প্রতি মোদী মন্ত্রিসভার রদবদলে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। তারপরে ফেসবুকে তিনি লেখেন, নিজের জন্য নিশ্চয়ই দুঃখ হচ্ছে, তবে বাকিদের জন্য খুশি। তবে শনিবার বিকেলে বাবুল সুপ্রিয় ফেসবুকে বিদায়ের ঘোষণা করতেই তা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তারই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মাসির গোপ হলে মেসো বলবো কি মাসি বলবো, গোপ তো বেরো। ফেসবুক পোস্ট নিয়ে বাবুল সুপ্রিয়কে বেঁধেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। রাত 3টে ফেসবুক পোস্টে দুজনকে একসঙ্গে আক্রমণ করেন বাবুল। 1 ঘন্টা পর আরও একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ভাষার ব্যবহার করেছেন, সবটাই শিরোধার্য। অন্তত দেখুন, এ ধরনের ব্যক্তিত্ব বা মন্তব্যের সাথে তো আর রোজ ডিল করতে হবে না। নিচে দুটো টাটকা উদাহরণ দিলাম। প্রথম উক্তিটি সৌজন্য শ্রী কুণাল ঘোষ, আর দ্বিতীয়টি শ্রীমান দিলীপ ঘোষ। বাবুল সুপ্রিয়র এই পোস্টে একটি ইংরেজি শব্দ নিয়ে বিতর্ক তৈরি হলে বাবুল ফেসবুক পোস্টে জানান, দিলীপ ঘোষ ও কুণাল ঘোষকে নয়, ওদের মন্তব্যগুলোকে আনকুট অর্থাৎ অমার্জিত বলেছি। আনকুট শব্দটা নির্বোধ বলে দেখানো হয়েছে। প্রথমত পরিষ্কার করে দিয়েছে, এই ধরনের শব্দ আমি ব্যবহার করি না। কাজে আমি যখন কটু শব্দ ব্যবহার করার বিরুদ্ধে বলছি, তখন নিজে ওই ধরনের শব্দ আমি ব্যবহার করি না। আনকুট শব্দের মানে হচ্ছে ল্যাকিং রিফাইনমেন্ট, কাল্টিভেশন অর টেস্ট। অর্থাৎ কোর্স, কমন, রাফ কাট, আনরিফাইন্ড শব্দ, অমার্জিত বলা যেতে পারে হয়তো, কিন্তু সে কখনোই নির্বোধ নয়। আমার এটুকুনি কাণ্ডজ্ঞান আছে, বা আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। একটা ইংরেজি শব্দ আনকুটটা নির্বোধ হচ্ছে, তারপরে নির্বোধটা ট্রান্সলেট হয়ে অন্য কিছু একটা হয়ে যাচ্ছে। এটা মানে কি বলবো, একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার উপর আবার টিভি শো হচ্ছে। এরপর বাবুল সুপ্রিয়কে ফের নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইট করেন, আমি তো প্রথম থেকেই বলছি বাবুল নাটক করছেন। অপমানজনকভাবে মন্ত্রিত্ব হারা কোণঠাসা বাবুল দিল্লির নজর টানতে ফেসবুককে ব্যবহার করেছেন তিনি। ইস্তফা দেওয়ার হলে স্পিকারকে দিতেন। এখন কোন কোন নেতার অনুরোধ দেখিয়ে নাটকের প্রত্যাশিত শেষ দৃশ্যে পর্দা ফেলবেন, তার চিত্রনাট্য সাজানো চলছে। প্রথম দিন থেকে আমি বলেছি নাটক, কারণ যদি কেউ ছাড়ে তাহলে লোকসভা চলছে, স্পিকার রয়েছেন, তার কাছে ইস্তফাপত্র দেবেন। শোলে সিনেমায় জলের ট্যাঙ্কের ওপর উঠে ধর্মেন্দ্র যখন বলছিলেন এই ঝাঁপাবো, সবাই জানতেন ঝাঁপাবে না। বাবুল পরিকল্পিতভাবে নাটক করেছেন। যদি বাবুল মনে করেন এটা নাটক নয়, আমি যা বলছি ভুল, ইস্তফা দিয়ে দিন। সিপিএম আবার বাবুল ইস্যুতে বিজেপি তৃণমূলকে কার্যত এক সারিতে ফেলেই নিশানা করেছে। নাটকবাজি হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলাতে আমরা দেখেছি, শাল দিয়ে ঝুলে পড়ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নিয়ে এসে আবার নিজের দলের টিকিট দিচ্ছেন। মানুষের জন্য কাজ করার কোনো অভিপ্রায় দক্ষিণপন্থী শক্তি নেই। কিভাবে আমি ক্ষমতা পাবো, কিভাবে আমি দৃষ্টি আকর্ষণ করব। শেষমেশ রাজনীতি ছেড়ে বাবুল কি করবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। শনিবার বিকেলে বাবুল সুপ্রিয় প্রথম যে ফেসবুক পোস্ট করেন, সেখানে লেখা ছিল, অন্য কোনো দলে যাচ্ছি না, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোথাও নয়,
কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্টটি এডিট করে সাংসদ পদ থেকে ইস্তফার কথা জানান বাবুল। তাৎপর্যপূর্ণভাবে সেই পোস্টের দলবদল সংক্রান্ত লাইনটি ছিল না। শনিবার রাত 12:15 নাগাদ ফের একটি ফেসবুক পোস্টে দলবদল সংক্রান্ত জল্পনা নিয়ে ব্যাখ্যা দেন বাবুল। এদিনও এ বিষয়ে মুখ খুলেছেন আসানসোলের সাংসদ। কোনো দলে যাচ্ছে না? কোনোভাবেই না। আমি মোহনবাগানকে সাপোর্ট করেছি, মোহনবাগানকেই চিরকাল করব। বিজেপিতেই একটাই পার্টি করেছি, সেটাই থাকবে। বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে দলবদল ইস্যু। তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বহু নেতা। ভোটের ফল ঘোষণার পর আবার শুরু হয়েছে উল্টো স্রোত। এই প্রেক্ষাপটে বাবুলের রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে কি পদ্মশিবির জোরালো ধাক্কা খাবে, নাকি বাবুল বিজেপিতে থেকে গেলেও এই গোটা ঘটনা প্রবাহে তার ব্যক্তিগত ভাবমূর্তিতে আঘাত লাগবে? ব্যক্তি রাজনীতিরও কিন্তু একটা জায়গা আছে। অবশ্যই উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকম জায়গায় দলটি একভাবে চলে, আর অন্যদিকে যেখানে দলটি অনেক বেশি সাংগঠনিক শক্তিতে বলিয়ান, বিজেপির মতো দল, এই যে ফেসবুকে বক্তব্য রাখা বা এই জিনিসগুলো তার স্টেবিলিটির ক্ষেত্রে ততটা ভালো বিজ্ঞাপন নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছর ধরে যেভাবে দল পরিবর্তন এবং মত পরিবর্তন সত্ত্বেও রাজনৈতিক নেতারা তাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ অবস্থান বজায় রেখেছে। বাবুল সুপ্রিয় যে খবরের মধ্যে আছেন এবং তাতে মত পরিবর্তন হলেও কিন্তু তার রাজনৈতিক গুরুত্ব হয়তো খুব একটা কমছে বলে মনে হয় না। আমরা দেখেছি পশ্চিমবাংলার একাধিক নেতা একবার তৃণমূল একবার বিজেপি করতে গিয়ে তাদের কিন্তু জনমানুষের কোনো ক্রেডিবিলিটি নেই। ফলে বাবুল সুপ্রিয়র মতন একজন সুবিখ্যাত গায়ক, যিনি রাজনীতির আঙ্গিনায় গত 7 বছর ধরে আছেন, তিনিও যখন বারবার নিজের অবস্থান বা বক্তব্য পরিবর্তন করছেন, এডিট করছেন, নিজের ভার্সনকে নিজে চেঞ্জ করছেন, তার মধ্যে দিয়ে কোনো একটা জায়গায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা জাগে যে তাহলে রাজনীতিতে কি কেউই নিজের অবস্থানটাকে দৃঢ়ভাবে মানুষের সামনে তুলে ধরতে পারছে না। সব মিলিয়ে বাবুল ইস্যুতে চাপানুতো চরমে। বাবুলকে নিয়ে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আরে মাঠের খেলোয়াড় মাঠ ছাড়বে কেন? তুমি মাঠ বদল করো, অসুবিধা কি আছে? ইসমান মাঠ রয়েছে, মোহনবাগান মাঠ রয়েছে, গড়ের মাঠ রয়েছে, কিন্তু একটা মাঠের প্লেয়ার আমার সঙ্গে খেলোয়াড়, সে খেলা ছেড়ে চলে যাবে, অকালে বিদায় নেবে। শেষমেশ বাবুল সুপ্রিয় খেলা ছেড়ে রাজনীতির মাঠ থেকে সরবেন কিনা সেদিকে তাকিয়ে সকলে। এই টানাপোড়েনের মধ্যেই সোমবার খেলা হবে প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা 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 হবে কি? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। লক্ষ্য 24-এর লোকসভা ভোট। বিধানসভা ভোটের প্রচারে যে ছবিটা দেখা যেত, এবার নেতাজি ইন্ডোরে ফিরল সেই ছবি। উঠল খেলা হবে স্লোগানও। কি খেলা হবে, খেলা হবে, খেলা হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই সুরটা বেঁধে দিয়েছিলেন। খেলা হবে, খেলা একটা হয়েছে, 5ই মের রেজাল্ট আপনারা পেয়েছেন, খেলা আবার হবে। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। আর সোমবার খেলা হবে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফের একবার বাংলার গণ্ডি ছাড়িয়ে খেলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবেটা আজকে খুব পপুলার হয়ে গেছে, এটা মানুন চাই না মানুন। আমরা তো মানি, সারা দিল্লিতেও আওয়াজ উঠছে, পার্লামেন্ট থেকে শুরু করে ইউপি, রাজস্থান থেকে শুরু করে সব জায়গায় খেলা হবে। খেলা কিছুটা হয়েছে, খেলা আবার হবে। 16ই আগস্ট পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস পালিত হবে। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে একথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে বিজেপি তখন খোঁচা দিতে ছাড়েনি। সাংসদ তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত টুইট করে বলেন, মজার বিষয় হলো 16ই আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1946 সালে এই দিনেই ডিরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিল মুসলিম লীগ এবং গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়েছিল। আজকের পশ্চিমবঙ্গে খেলা হবে মানে বিরোধীদের উপর সন্ত্রাসের ঢেউ। বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানের মধ্যে ঝড় তুলেছিল তৃণমূল। ভোট প্রচার যত এগিয়েছে ততই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বেশি করে শোনা গেছে এই স্লোগান। খেলা হবে, জেতা হবে। বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর এবার ভিন রাজ্যেও খেলার ডাক দিলেন তিনি। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের খেলা হবে মানে হচ্ছে এটার মধ্যে অন্তর্নিহিত সত্য এবং অন্তর্নিহিত অর্থ খুব বিপজ্জনক এবং ভয়ঙ্কর। কারণ এই খেলাটা হচ্ছে বোমা বন্দুকের খেলা, এটা মানুষের জীবন নিয়ে খেলা।
আর আসল খেলাধুলো যেটা অলিম্পিকে হচ্ছে এবং বিজেপি যেটাতে বিশ্বাস করে সেটা হচ্ছে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে খেলার জগতে উত্তীর্ণ হওয়া। ওর কাছে তো সবটাই খেলা, খেলা আর টাকা মারো আর নিজের বিজ্ঞাপন করো। যুবকের কি লাভ হবে সেইটা একটু বলুন না। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে, কালকেও 9 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে আপনারা জানেন। কাজ দিন মানুষকে, যাতে রাজ্যের ছেলেপুলেরা রাজ্যে থাকতে পারে। এই 10 বছরের শ্মশান করে দিলেন। তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির হচ্ছে শকুনের চোখ ভাগাড়ের দিকে। বিজেপির এই লোকগুলির সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই, ময়দানের সম্পর্ক নেই। তো তারা তো জানেই না যে 16ই আগস্ট দিনটি গত কয়েক দশক ধরে ফুটবল প্রেমী দিবস হিসেবে বাংলায় পালিত হয়েছে। তো সেই দিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস ঘোষণা করেছেন, ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হচ্ছে। এর মধ্যে দোষ কোথায়? আইএফ এর অধীনে 303টি ক্লাব রয়েছে, এর বাইরেও রাজ্যে রয়েছে 633টি ক্লাব। 16ই আগস্ট সব ক্লাবকে 15,000 টাকা ও স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা 10টি করে জয়ী বল দেবার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে প্রকল্প নিয়ে তৃণমূল বিজেপির চাপানোতর যখন চরমে, তখনই আবার নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুলেছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। আমি তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো, আগামী দিনেও থাকবো, থাকবো। কিছু কিছু নেতৃত্বের সঙ্গে মানবাভিমান থাকতে পারে, সেটা আলাদা জিনিস, সেটা ভুল বোঝাবুঝি বন্ধ হয়ে যাবে। আর সম্পর্কে কোনো রকম ঘাটতি নেই, সকলের সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে। পেগাসাস ইস্যুতে লোকসভার ওয়েলে নেবে তৃণমূল সাংসদদের সঙ্গে একসুরে গলা ফাটালেন। श्री धैर्यशील माने, लेकिन मानिएगा ना, आप नारेबाजी कर रहे हैं, तख्तियां ले रहे हैं, ये सदन के लिए उपयुक्त नहीं है। তারপরে বিস্ফোরক দাবি, বিজেপি নয়, তিনি তৃণমূলেই আছেন। দাবি করলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, জানিয়ে স্বাভাবিকভাবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটাও তার ব্যক্তিগত মতামত, তিনি ফেরত যেতেই পারেন। বসন্তের কোকিলের তো অভাব নেই রাজনৈতিক অঙ্গনে, সুতরাং আরেকজন বসন্তের কোকিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, সুনীল মণ্ডলের তৃণমূলে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল কয়েকদিন আগে। প্রথমে দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ, তারপর সূত্রের দাবি 30 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্লাইটেই কলকাতায় ফিরেছিলেন সুনীল মণ্ডল। তখনই তৃণমূল নেত্রীর সঙ্গে তার আরেক দফা কথা হয়েছে বলে সূত্রের দাবি। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এদিন লোকসভায় পেগাসাস ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল সাংসদদের সঙ্গেই বিক্ষোভে সামিল হতে দেখা গেল বর্ধমান পূর্বের সাংসদকে। এই যে ফোন হ্যাকিংটা আজকে, এটা পার্সোনাল ম্যাটার্সে আঘাত, এটা তো চরমতম অন্যায়, এটা ব্যক্তিগত সত্তায় আঘাত। তাহলে স্বাধীনতা মানেটা কি? আজকে সুনীল মণ্ডল ওয়েলে নেমেছিল আমাদের সঙ্গে, তৃণমূলের যারা আছে আমরা তাদের সঙ্গে নেমেছিল। ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, পেগাসাস নিয়েও, পেগাসাসের বিরুদ্ধে স্লোগান আমাদের যা চলছে। পরে জিজ্ঞেস করলাম কি হলো, ও বক্তব্য হচ্ছে যে ওকে লোকালি কোনো মানে তৃণমূল থেকে যে বিজেপিতে যে নেতা বনে ভুলটুল বুঝিয়েছিল, সে তার নিজের আখের গোছানোর জন্য করেছিল। তাই জন্য ওর বক্তব্য হচ্ছে এরা হচ্ছে সুবিধাবাদী, বিশ্বাসঘাতক। আজকে তো মানে এসছে, স্লোগান টোগান দিয়েছে, আমরা নেত্রীকে জানিয়ে দিয়েছি। এবার আলটিমেটলি তো ডিসিশন নেবেন নেত্রী। পশ্চিমবঙ্গে এখন গণতন্ত্রে যাওয়া আসার খেলা চলছে। আসলে সবসময় ডিএনএর পরিবর্তন করা যায় না, তো ওটা বিজেপির নেতাদেরও হাতে নেই। বর্ধমান পূর্বের সাংসদের ঘরে ফেরার সম্ভাবনা নিয়ে অবশ্য ব্যঙ্গের সুর সিপিএম এর গলায়। এদের তো শুধু যাওয়া আসা, কে যে তৃণমূল কে যে বিজেপি, এ তো পশ্চিমবাংলায় আমরা বুঝতেই পারি না। দেখা হলে জিজ্ঞাসা করি, সকালবেলা অবধি তো বিজেপি ছিলেন, এবেলা কোন দলে আছেন? বা সকালবেলা অবধি তো ভোটের আগে জিজ্ঞাসা করতে হতো, সকাল অবধি তো তৃণমূলে ছিলেন, বিকেলবেলা কোন দলে আছেন? আসলে এদের দুজনের নীতি আদর্শের খুব বেশি তফাৎ নেই। গত বছর 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিন অমিত শাহের মঞ্চেই দেখা গিয়েছিল সুনীল মণ্ডলকেও। বিধানসভা নির্বাচনের আগে কাটোয়া তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল তাকে। ভোট যেদিন হবে গণনার পরে গোটা কাটোয়া ঘিরে ফেলবে, যাতে রবি চ্যাটার্জি কাটোয়া থেকে বেরোতে না পারে।
কিন্তু বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবির পরই সুর বদলাতে থাকেন সুনীল মণ্ডল। ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারীর প্রতি। শুভেন্দু সর্বপ্রথম আমার বাড়িতে এসেছিল, যে কথোপকথন করেছিল তার একটা অক্ষর মানে। এরপরই তাকে নিয়ে শুরু হয় জল্পনা। এক ঝাঁক আক্রমণ শুধু নয়, কয়েক সপ্তাহের মধ্যে বিজেপি সম্পর্কে মোহভঙ্গ। আপনার সময় শঙ্করবাবু শুরু এখন। বিষয়টা হলো বিজেপি একটা জায়গায় ভুল করেছে এবং আত্মসমালোচনা করতে আমার কোনো দ্বিধা নেই। তার ভুলের মাসুল নিশ্চয়ই দিয়েছে, তবে রাজনীতিতে জয় আছে পরাজয় আছে, একটা পরাজয় মানে সর্বশ্রান্ত হয়ে যাওয়া নয়। ঠিক। পশ্চিম বাংলার মাটিতে এই কংগ্রেসি সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি মেলবে না, এটা আমরা জানতাম। কিন্তু এখন যেটা নিলেন কেন কংগ্রেসি সংস্কৃতির লোকজনেদের? না, সে জায়গায় তো আমরা ভুলের স্বীকার করছি, সেটা রাজনৈতিকভাবে আলোচনা চলছে। কিন্তু মুশকিলটা হলো যে আজকের দাঁড়িয়ে যে ব্যবস্থাটা চলছে পশ্চিমবাংলার সংস্কৃতিতে, একটা অপসংস্কৃতিমান রাজনৈতিক শক্তির সঙ্গে লড়াই করতে গেলে ঠিক যেমন লোহাকে কাটে, সেইটা ভেবেছিল কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য বিজেপি। এখন মুশকিলটা হচ্ছে এই যে যারা দল বদল, আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী হোক আর যারাই হোক, যখন তৃণমূল থেকে আসছিল তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বা তারা যাতে না যায় তার জন্য যে উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম তৃণমূল নেতৃত্বের মধ্যে, লক্ষ্য করলেই দেখা যাবে যে বিজেপি কিন্তু সেই উদ্দীপনা দেখাচ্ছে না বা উৎসাহ নেই। অর্থাৎ বিজেপি একটি রেজিমেন্টেড পার্টি ছিল, ক্ষণিক সময়ের জন্য বিজেপি হয়তো সেই রেজিমেন্টেড পার্টি বলে মানুষের কাছে প্রকাশ থেকে কিছুটা সরে গিয়েছিল। কিন্তু আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টি একাত্ম মানববাদের দর্শনে বিশ্বাস করতে হবে। ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শের ওপর ভিত্তি করে আমরা এখানে নিজেদের শুরু করেছিলাম, এই জায়গা থেকে আমরা সরছি না। ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্স, অর্থাৎ অন্য রাজনৈতিক দলের সঙ্গে এই রাজনৈতিক দলের খাপ খাওয়ানোটা সম্পূর্ণ পৃথক। তবে এটা ঘটনা, আজকে পশ্চিমবাংলায় আয়রাম গয়রামের রাজনীতি তৃণমূল যেটা আমদানি করেছে, এই নেতৃত্বের আগামী দিনের ভবিষ্যৎ খুব অনুজ্জ্বল, এটাই আমরা মনে করি। এবং বাংলার মানুষ সেই ধরনের মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলদের আগামী দিনে প্রত্যাখ্যান করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দেবাংশ, চতুর্দিকে একটাই ধ্বনি, এবার ফিরাও মোড়ে। আমি বলছি এতজনকে ফিরিয়ে নেওয়ার জায়গা তৃণমূল কংগ্রেসে আছে তো? খালি হাতে তারা আসছেন হয়তো, কিন্তু তাদের হাত ভরে না দিলে কিছুদিন পর আজকে যেরকম বিজেপি সম্পর্কে স্বপ্নভঙ্গ হচ্ছে, তৃণমূল সম্পর্কেও সমান স্বপ্নভঙ্গ হতে পারে। বিশেষ করে দেবাংশ, আমি দুটো প্রশ্ন। এক হচ্ছে যে মুকুল রায়ের একসময় ঘনিষ্ঠ বলে অত্যন্ত পরিচিত ছিলেন সুনীল মণ্ডল, এটা কি মুকুল রায় মডেলের আবার পাল্টা জয়যাত্রা শুরু হলো? সুমনদা, দম্ভের সুর ছিল ক্ষমতার মোহ, দিল্লির বুকে ছিল মহা সমারোহ, চার্টার্ড ফ্লাইট ছিল আকাশের বুকে, সব সুখ গুছে গেল সুর গেল চুকে, যত শ্বাসকষ্ট ভাঙানোর খেলা, জনহীন মাঠে কাঁদে যোগদান মেলা। তো এখন যোগদান মেলার বাঁশ লাঠি কাপড় বাঁধানোর যে জিনিসপত্রগুলো সব মাঠের ধারে পড়ে আছে। এখন যে আগে আর 3 মাস আগে ঠিক যে ব্যাপার নিয়ে আপনারা আলোচনা করছিলেন বা আমরা আলোচনা করছিলাম, আজকে ঠিক তার উল্টো আলোচনাটা আজকে এখানে করতে হচ্ছে। এবং জায়গাটা হয়তো পরিবর্তন হয়ে গেছে। ওই আপনার শঙ্করবাবুদের জায়গায় আমরা বসেছিলাম, শঙ্করবাবুরা আমাদের জায়গায় বসেছিলেন, কিন্তু একটা বেসিক তফাৎ আছে। বেসিক তফাৎটা হচ্ছে ভোটের আগে ভাড়াটে সৈন্য জোগাড় করতে নেমেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, আর আমাদের ভোটে জেতার জন্য কাউকে দরকার হয়নি, আমরা দিদির মুখকে ফেস করে লড়াই করেছি। বিজেপির আজকে এই যে মানে বক্তব্যগুলো আমরা একে একে শুনছি, তার মধ্যে দিলীপ ঘোষ এই নেতাদেরকে চর্বি বলে অভিহিত করেছেন। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে দিলীপবাবু যখন নিজের শরীর ফিট রাখার জন্য গেছেন, তখন বলছেন যে বিজেপিতে চর্বি বেড়ে গেছিল, ঝরছে ভালো হচ্ছে। তো চর্বি বাড়তে পারে বা বাড়ছে আপনি যখন জেনেছিলেন, তখন তৈলাক্ত খাবার রোজ কেন খাচ্ছিলেন দিলীপবাবু রাজনৈতিকভাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তথাগতবাবু টুইট করে বললেন মলমূত্র শরীর থেকে বেরিয়ে গেলে ক্ষতি হয় না। আমি তো এমন মানুষ আজ অব্দি দেখিনি যিনি মলমূত্র আর বিরিয়ানির তফাৎ বোঝেন না। আমি প্লেটের সামনে সাজিয়ে দিচ্ছি, আমি রোজ দুবেলা দিল্লির বুকে দাঁড়িয়ে সুন্দর করে সাজিয়ে খাওয়া দাওয়া করছি, তারপরে শ্লেষ ব্যঙ্গের সুরে বলছি তৃণমূলকে ভাঙিয়ে দিলাম, দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবেন না এই দলে, তারপরে আজকে আমি আবার তাদেরকে চর্বি বলছি। আলটিমেটলি এই জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে লড়েছিল, সেই জায়গা থেকে আমরা লড়তে পেরেছিলাম। এবার বাকি রইল সুনীল মণ্ডলের কথা।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যারা ভোটের আগে রাজনৈতিক আক্রমণের সমস্ত সীমা অতিক্রম করেছেন, বিলো দ্য বেল্ট অ্যাটাক করেছেন, কুৎসা করেছেন, তাদের কাউকে দল এই মুহূর্তে নেওয়ার কথা ভাবছে না। আর সুনীল মণ্ডল থেকে শুরু করে বাকিদের প্রতি আমার একজন সাধারণ কর্মী হিসাবে একটাই প্রশ্ন থাকবে, যদি ফলাফলটা উল্টো হতো, যদি মেনে নিন বিজেপি 160-70টা আসন পেয়ে ক্ষমতায় আসতো, যেটার স্বপ্নের পোলাওটা পাকাচ্ছিলেন বিজেপির নেতারা, তাহলে কি তারা একই বক্তব্য রাখতেন? যেটা পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা দেখতে পেলাম যে শারীরিক কারণেও হতে পারে, তার কারণ দম নিতে না পারা, নিঃশ্বাস নিতে পারছে না, এই একটাও কারণ ছিল, কিন্তু মানে শুধুমাত্র স্বার্থের জন্য নয়। এখন এটা তো ফ্যাক্ট যে তৃণমূল আজকে হঠাৎ করে এই জন্য বলছি যে এই যে দলত্যাগ বিরোধী আইন এবং এই যে একটা দলের প্রতীকে জিতে অন্য দলে চলে যাওয়াটা যে দেশের আইন অনুযায়ী অন্যায় এবং এখানে স্পিকার সিদ্ধান্ত নিতে পারেন, এই বিষয় নিয়ে তৃণমূল তো বিগত 10 বছরে কোনোদিন কিচ্ছু করেনি। যখন কংগ্রেস থেকে দলে দলে বিধায়ক, যখন সিপিএম থেকে বিধায়ক তৃণমূল জয়েন করছে, যখন বিরোধী দলের নেতারা এটা বারবার বিধায়ক স্পিকারকে বলছেন, তখন তার জন্য তো কোনো স্টেপ নেওয়া হয়নি। এটা 2011-তে হয়েছে, 2016-তে হয়েছে, এমনকি এখনো হচ্ছে। এই ধরুন মুকুল রায় চলে এলেন আবার তৃণমূলে, বিজেপির চিহ্নে জেতা মুকুল রায় চলে এলেন, সেই নিয়ে তৃণমূলের কি বক্তব্য? তার কারণ এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটা হচ্ছে যখন আমার স্বার্থে আছে তখন আমি হচ্ছে আইন, নীতি, আদর্শ এইসবের কথা বলবো, আর যে মুহূর্তে দেখবো যে নীতি বা আইন আমার স্বার্থে নেই, তখন হচ্ছে সেইটা নিয়ে আমি নিশ্চুপ থাকবো। যে সুনীল মণ্ডলের এই অবস্থানটাকে কিভাবে ব্যাখ্যা করব? দেখুন, আমার কাছে দুটো জিনিস মনে হচ্ছে। একটা বিজেপির চাল হতে পারে, কারণ আপনি জানেন যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই চাপ তৈরি করতে চাইছে যে যারা বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি আসছে, যেমন মুকুল রায়, তাদেরকে যাতে দলবিরোধী আইনের মধ্যে ফেলানো যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে ভাই শিশির অধিকারীর কি হলো, সুনীল মণ্ডলের কি হলো। তো বিজেপি একটা চাল দিতে পারে সুনীল মণ্ডলকে দিয়ে বিজেপির এগেইনস্টে কিছু বলিয়ে নিলাম। আপনার বাড়তি সময় দেবো, আমি বলছি সব বুঝলাম, কিন্তু যে সুনীল মণ্ডল কেন্দ্রীয় নেতৃত্ব হিন্দিভাষী নেতাদের আক্রমণ করছে, পাবলিকলি বিজেপি পার্টির ইমেজ মেলাইন করছে, সেটাকে চাল হতে পারে? আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমার তো মনে হয় যে বিজেপি এমন কিছু নয় যে করতে পারে না, ফলে বিজেপি একটা চাল দিয়েছে এবং সেই চালে মানে সুনীল মণ্ডল এমন কথা বলছে যে কথার মধ্য দিয়ে কার্যত তার দল বিরোধী যে চাপটা সুদীপ বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটা এখন সুনীত হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা দেবাংশুরা মনে করবে সুনীল মণ্ডলের আমার লোক, এবার আমার লোক বলে দল বিরোধী আইনের মধ্যে ফেলবে না, বাস আমার সাংসদ পদটা ঠিকে গেল। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে সুনীল মণ্ডল বিজেপির প্রতি বেসুরো হলেও তৃণমূল তার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছিল। সুনীল মণ্ডল ও শিশির অধিকারী সাংসদ পদ খারিজের দাবি তোলে তৃণমূল। রাষ্ট্রপতির কাছেও এ নিয়ে আবেদন জানায় তারা। সেই অনুযায়ী দলত্যাগ বিরোধী আইনে কাঁথির সাংসদ শিশির অধিকারী ও বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে চিঠিও পাঠায় লোকসভা সচিবালয়। এখানেই প্রশ্ন উঠছে, এবার তৃণমূল কি করবে? এটা তো নির্বাচনোত্তর প্রত্যাশিত বোধোদয়। সুনীল মণ্ডলের তো সংসদ পদ খারিজের জন্য আবেদনও করা হয়েছে। আমি তো আবার বলছি, সুনীল মণ্ডল যা করেছেন, যা বলেছেন, এখন যা বলছেন, সবাই সেটা দেখছেন, দল নজর রেখেছে এবং যা সিদ্ধান্ত নেওয়ার শীর্ষ নেতৃত্ব দেখবেন। গোটা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে রয়েছে, যথাসময়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। ভারতীয় গণতন্ত্রের চরম দুর্যোগ চলছে। আজকে বিজেপি যদি ক্ষমতায় আসতো তাহলে যারা বিজেপিতে যেতে চেয়েছিলেন তারা সবাই আসতেন এবং তৃণমূল থেকেও অনেকে ওই বিজেপিতে চলে আসতেন। এটাও আবার প্রমাণ করে যে আজকের রাজনীতি প্রাপ্তির রাজনীতি। মুকুল রায়ের সঙ্গে দূরত্ব ঘুচেছে, এবার সুনীল মণ্ডল নিয়ে তৃণমূল কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবার। এদিকে এদিনই গোটা রাজ্যে নজর ছিল আলিপুর দায়রা আদালতের দিকে, কারণ এদিনই ছিল বিস্মত কাণ্ডের সাজা ঘোষণা। 172 জনের মৃত্যু, অনেকের অঙ্গহানি, বহু মানুষের চোখের জল, তছনছ অসংখ্য পরিবার। প্রায় 1 দশক পর সংগ্রামপুর বিস্মত কাণ্ডে সাজা ঘোষণা হল আলিপুর জেলা দায়রা আদালতে। খুন, গুরুতর ক্ষতিসাধন সহ ভারতীয় দণ্ডবিধির 4টি ধারায় মূল অভিযুক্ত নূর ইসলাম ফকির ওরফে খোরা বাদশাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এর আগে 2018 সালেও খোরা বাদশাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা হয়েছিল। আজকে ফের মগরাহাট অর্থাৎ
সংগ্রামপুর বিস্মত কাণ্ডে খোড়া ভাটসাকে মৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বিচারক। অবশ্যই এটা খুব চ্যালেঞ্জ, কারণ সেই সময় মানে সবে নতুন সরকার এসেছিল, সেই যে পরপর ঘটনা 9/9 ফায়ারিং হয়েছে, সেই সময় ইলেকট্রিক এসে হুকিং খোলানি, এদিকে আপনার হচ্ছে আমরির যে ঘটনা ঘটেছে হসপিটালের ঘটনা, তখনই তার মধ্যে এই ঘটনা, এবং এই মিলিনিয়ামে এত কোনো ঘটনা এত লোক মারা যায়নি। 172 জন আজ পর্যন্ত মারা যায়নি 2000 সালের পর থেকে, বা তার আগের 100 বছর দেখতে পারেন, এত বড় দুর্ঘটনা নেই। 10 বছর আগে রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেয় সংগ্রামপুরের ঘটনা। 2021 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার মগরাহাট, উস্তি, মন্দির বাজার সহ ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ এলাকায় বিস্মত খেয়ে শুরু হয় মৃত্যু মিছিল। এরপরেই জনরোষ আছড়ে পড়ে নূর ইসলাম ফকির ওরফে খোড়া বাদশার বাড়িতে। তার মদের ভাটি মাটিতে মিশিয়ে দেয় উত্তেজিত জনতা। বিশেষ দল গঠন করে তদন্তভার হাতে নেয় সিআইডি। এরপর খোড়া বাদশার একের পর এক সহযোগী ধরা পড়লেও মূল চক্রী ছিল অধরা। মাসখানেক ধরে পুলিশের চোখে ধুলো দেবার পর আত্মসমর্পণ করে খোড়া বাদশা। দীর্ঘদিন ধরে মামলা চলার পর শনিবার খোড়া বাদশাকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার হলো সাজা ঘোষণা। এদিন আদালতে কান্নায় ভেঙে পড়ে নূর ইসলাম ফকির ওরফে খোড়া বাদশা বলেন, বাড়িতে আমার 4 সন্তান রয়েছে, আর কেউ নেই, আর কোনোদিন এই ব্যবসা করব না। বিশেষভাবে সক্ষম হওয়ায় আদালতের কাছে লঘু সাজার আবেদন করে খোড়া বাদশা। পাল্টা সরকারি আইনজীবী এই মামলাকে বিরলের মধ্যে বিরলতম বলে খোড়া বাদশার মৃত্যুদণ্ডের দাবি করেন। দুপক্ষের সওয়াল জবাব শুনে আদালত দোষীর আমৃত্যু যাবজ্জীবন সাজার নির্দেশ দেয়। আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো লোক মারা গেলেন এবং এত লোক বিকলাঙ্গ হলো, সেটার জন্য আজকে আদালতে যে রায়টা দেওয়া হলো, আমরা মনে করি এটা অত্যন্ত জাস্টিফাইড এবং খুব সময়োপযোগিত। আজকে একটা বার্তা দেওয়া প্রয়োজন যে এরকম ধরনের ঘৃণ্য অপরাধ যারা করে থাকে তাদের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জাজমেন্ট হয়েছে, এই জন্য আমাদের ভালো লেগেছে। পরবর্তীকালে দেখা যায় যে বহু লোক মারা গেছে, কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে কতগুলো লোক মারা গেছে তার হিসাব সঠিক নেই। নূর আলম ফকির এলিয়াস খোড়া বাদশাকে যাবজ্জীবন দিয়েছে, টিল ডেথ। আমি যে কজন আসামি রয়েছিলাম প্রত্যেকে খালাস পেয়েছে, তবে আমরা হাইকোর্টে যাব। ছোটবেলায় পড়ে গিয়ে পা ভেঙে যায় নূর ইসলাম ফকির ওরফে বাদশার। এরপর থেকে তাকে সবাই খোড়া বাদশা বলেই চিনত। মগরাহাটে একটি হোটেল চালাতো খোড়া বাদশা। এরপর ধীরে ধীরে বেআইনি মদের ব্যবসায় হাতে খড়ি। মগরাহাটের পশ্চিম বিলংদারপুরে প্রাসাদোপম বাড়ি খোড়া বাদশার। এই বাড়িতেই মদ তৈরির কারবার। পুলিশের দাবি সেই মদই ছড়িয়ে পড়ত বিভিন্ন জায়গায়। নূর ইসলাম ফকির ওরফে খোড়া বাদশার মগরাহাটের বাড়িতে আমরা এসে পৌঁছেছি, এবং এই যে বাড়ি রয়েছে, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, পুলিশ যেমনটা জানাচ্ছে, নেশার মাত্রা বাড়ানোর জন্য মদের মধ্যে মিথাইল অ্যালকোহল এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক মেশানো হতো এই বাড়ি থেকেই। ও তো ভালো মানুষ ছিল, ওকে ফাঁসানো হয়েছে। ও তো ফাঁসানো হয়েছে, ও তো বেকার মানুষ। ব্যবসা করেছিল, ব্যবসা করেছিল, অনেকদিন তো ছেড়ে দিয়েছিল। দুশ্মনী করে মানুষ ফেঁসে দিয়েছে আমার ভার সর্বনাশ করার জন্য। আজ এত বড় কাণ্ড করেছে মানুষ। খোড়া বাদশার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে খুশি সংগ্রামপুর বিস্মত কাণ্ডে মৃত ক্ষতিগ্রস্তদের পরিবার। সংগ্রামপুরের ঝাববেরিয়ার বাসিন্দা কাশীনাথ ঘোষ। বিস্মত খেয়ে ভ্যান চালক কাশীনাথের 2টি চোখই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুর সাথে বেরিয়ে একটু খেয়ে ফেলেছিলাম, তারপরের দিনকে আমি চোখে ঠিকমতো দেখতে পাইনি, চোখে ঝাপসা লাগছিল। ডায়মন্ড থেকে হসপিটালে ভর্তি হলাম, হয়ে ওখান থেকে রেফার হয়ে বাঙ্গুর, তারপর আর চোখে দেখতে পেলাম না। হ্যাঁ, আগে কাজ করতাম, রেগুলারই কাজ করতাম। এখন খুব খারাপ অবস্থা, সংসার চলে না ঠিকমতো, মানে চিকিৎসা মানে খরচাও জোগাড় করতে পারি না। আমার তো যা যাওয়ার গেছে, আমি তো আর ফিরে পাবো না। আর ওনারা সাজা দিচ্ছে, দেখ আমি কি আমার স্বামীকে আর সেরকম ফিরে পাবো? আগের মতন যেরকম চোখ ছিল সেই চোখ কি ফিরে পাবো? আমি তো আর পাবো না, আমার তো ক্ষতি হয়ে গেছে। সে যাতে জেলে থাকুক, আমি তো সেটাই চাই, যাতে যাবজ্জীবন তার জেল হোক। বিস্মত খেয়ে মৃত্যু হয়েছে সংগ্রামপুরের গায়েন পরিবারের 2 ভাইয়ের। দৃষ্টিশক্তি হারিয়েছেন মেজ ভাই। সে কি দিন গেছে সে আমরা জানি, আমাদের উপর আল্লাহ জানে। তো মেরে ফেলে দিলে তো আমাদের স্বামী ফিরে পাবো না। ফিরে পাবো কি? পাবনি। যে যায় সে দুনিয়াতে কি আসে নাকি? আর এখন খুব অসুবিধা চলছে, ছেলে ফুলে বড় নিয়ে, আমার মেয়ে 2টো বড়। আইনি আমি লোকের বাড়ি কাজ করে খাচ্ছি। আমার কোনো সমস্যা নেই, ওর দরকার নেই, যাওয়ার হয়ে গেছে, দরকার নেই। আবার কি দরকার? 11 বছর কেটে গেল, আর ক বছর বাঁচবো? একটু এগোলেই লস্কর পাড়া, সেখানেও একই ছবি।
বিষমদ খেয়ে মৃত্যু হয় দুই ভাইয়ের। সংসারের হাল ধরেছেন মহিলারা। মা ওই খেয়ে যেন আজ রাত্রি খেয়েছে, তারপর দিন কত করে রাত্রি মেরে অসুস্থ হয়ে পড়েছিল। কিভাবে চলছে সব এখন? এখন ওই ছামালা ঝাঁক করে টুকটাক কাজ অবডাও নিয়ে কাজ নিয়ে ঘুরতে সব ঝাঁক করে ওই চলে। আর নিজে বাদাকালে জন খাটি আর পারি না, এখন বয়স এরম হয়ে গেছে, পারি না। না এখন এখন ওই পাত্তা বেচছে, ছেলেরা খাটতে চাইছে না, ওই শুধু খালি পাত্তা রেখে যাচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে। হ্যাঁ, কোথাও ওই টাকা সুদ নিতে যাচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশের অবশ্য দাবি, এই ধরনের অভিযোগ আগে আসেনি, বিষয়টি খতিয়ে দেখা হবে। এক দশক পার হলেও সংগ্রামপুর বিষমদ কাণ্ডে এখনো চলছে রাজনৈতিক চর্চা। এর শাস্তি হওয়াটা খুবই উচিত ছিল, কিন্তু এইরকম তো আরও অনেক চলছে। এই তো কয়েকদিন আগে মহেশতলায় একটা খুন পর্যন্ত হলো। ফলে অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যাতে কোথাও এই ধরনের চোলাই মদ, বেআইনি মদ তা যাতে না চলে। আদালত সাজা দিয়েছে বুঝে, যারা বিষমদ খেয়ে মারা গিয়েছিলেন তারা তো কম্পেনসেশন পেয়েছিলেন। তাদের আত্মার সদ্গতি কামনা করছি, তাদের পরিবার সুখী থাকুক, এটাই চাই। গরিত অপরাধ সেই লোকটি করেছিল, সেখানে বিচার প্রক্রিয়ার পর শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়ে সাজাও ঘোষণা আগেও হয়েছিল। আজ আবার আরেকটি মামলায় তার সাজা ঘোষণা হয়েছে। এতে প্রমাণিত হয় যে রাজ্য সরকার এবং তাদের যে তদন্তকারী এজেন্সি এবং তার যে আইনি প্রতিনিধিরা রয়েছেন সেখানে, তারা যথাযথভাবে একদম ঠিকঠাক ভূমিকা পালন করেছেন। খোড়া বাদশার আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হলেও প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস হয়েছেন 7 জন। এবিপি আনন্দ।